আচ্ছা, তো আসসালামু আলাইকুম এন্ড গুড ইভিনিং এভরিওয়ান। কি অবস্থা আপনাদের ভাইরা? তো লাস্ট ক্লাসে আমি যে এইচডব্লিউ গুলো দিয়েছিলাম এইচডব্লিউ কি কমপ্লিট করেছিলেন? মোস্ট প্রবাবলি একটা এইচডব্লিউ ছিল, বেশি এইচডব্লিউ ছিল না। তো কি অবস্থা? আমি তো সবাই এইচডব্লিউ পাই নাই, অনেকের এইচডব্লিউ পাই নাই। এত বেশি টাফ ছিল না, একটা জাস্ট 2 মার্কের কোশ্চেনে হয়তো এইচডব্লিউ দিয়েছিলাম। সো না পারার মতো কিছু ছিল না, তারপর অনেকেই ফাঁকি দিচ্ছে। আচ্ছা, হ্যাঁ আমি দেখেছি তুই পাঠিয়েছিস, চেক করা হয়নি বলতে আসলে রিপ্লাই দেওয়া হয়নি, বাট দেখেছি। তো লাস্ট ক্লাসে আমরা আসলে চ্যাপ্টার 6 এর কোন অংশটি নিয়ে আলোচনা করছিলাম, আমাদের একটু খেয়াল করি। তো আমরা হচ্ছে ভাই আজকে ম্যাথ করার কথা, ঠিক আছে? তো আজকে আমরা দেখছিলাম চ্যাপ্টার, তো লাস্ট ক্লাসে আমার যতটুকু মনে হয় আমরা এই সূত্রটা শিখেছিলাম যে মোলারিটি S is equal to N divided by VL, এই ফর্মুলাটা দেখেছি। তারপর আমরা দেখেছি W divided by MVL, আর এরপর আমরা দেখেছি 1000 W divided by VML। প্রথম ভাইগাই খেলা, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা তোর? ওয়ালাইকুম আসসালাম ভাইজান। এটা হয়ে গেছে ফাঁক ফোক। আচ্ছা, তো বাবুরা এখন আমরা যদি একটু খেয়াল করে দেখি। আচ্ছা, তো বাচ্চারা একটু মনোযোগ দিয়ে খেয়াল করে দেখ যে S is equal to N divided by VL is equal to W divided by MVL is equal to 1000 W divided by MVML। তো এতগুলো ফর্মুলা আমরা গত ক্লাসে শিখেছি, তো আজকে আমরা এই ফর্মুলা দিয়ে ম্যাথ করব, ঠিক আছে? তো আমাদের অনেকগুলো ম্যাথ করতে হবে, টাইপ 1 টাইপ 2 টাইপ 3 অনেক টাইপের ম্যাথ আমরা এখন শিখবো। তো চলেন আজকে আমরা এক এক করে ম্যাথ করা শুরু করি, ঠিক আছে? অনেক তো আমরা কালকে প্যাচাইছি, সূত্র কিভাবে আসলে সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করলাম। তো সবাই একটু লেখা শুরু করেন ভাইয়া, সবাই হেডলাইন দেন ভাইয়া, টাইপ 1 কোশ্চেন 1, ঠিক আছে? সবাই এখন হেডলাইন দেন ভাইয়া, আজকে ফার্স্ট টপিক যে টাইপ 1 কোশ্চেন 1, আমরা আজকে এটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? টাইপ 1 কোশ্চেন 1 লেখেন ভাইয়া, 500 ml দ্রবণের মধ্যে 500 ml দ্রবণের মধ্যে টাইপ 1 কোশ্চেন 1 লেখেন। 500 ml দ্রবণের মধ্যে ডেসিমোলার খাদ্য লবণ দ্রবীভূত থাকলে 500 ml দ্রবণের মধ্যে ডেসিমোলার খাদ্য লবণ মিশ্রিত থাকলে 500 ml দ্রবণের মধ্যে ডেসিমোলার খাদ্য লবণ মিশ্রিত থাকলে দ্রবণটি প্রস্তুত করতে কতটুকু লবণ প্রয়োজন হয়েছিল? দ্রবণটি প্রস্তুত করতে কতটুকু লবণ প্রয়োজন হয়েছিল? 500 ml দ্রবণের মধ্যে ডেসিমোলার খাদ্য লবণ মিশ্রিত থাকলে দ্রবণটি প্রস্তুত করতে কতটুকু লবণ প্রয়োজন হয়েছিল? ইংলিশ ভার্সন লেখেন, if decimolar edible salt if decimolar edible salt is mixed up in if decimolar edible salt is mixed up in if decimolar edible salt is mixed up in 500 ml solution in 500 ml solution, then what was the required amount of salt? Then what was the required amount of salt? Then what was the required amount of salt? 500 ml দ্রবণের মধ্যে ডেসিমোলার খাদ্য লবণ দ্রবীভূত থাকলে দ্রবণটি প্রস্তুত করতে
কতটুকু লবণের প্রয়োজন হয়েছিল। তো কোশ্চেনটা খুবই সিম্পল একটা কোশ্চেন। তো ভাইরা এখান থেকে আসলে 4 টাইপের কোশ্চেন আসতে পারে। দেখেন না, মেইন ফর্মুলাটা হচ্ছে এরকম, তাই না, যে S is equal to W divided by MVL। 4টা রাশি আছে, 4টা কোয়ান্টিটি আছে, একটা হচ্ছে S, একটা W, একটা M, একটা V। তো 3টা জিনিস আমাকে বলে দিয়ে আরেকটা অজানা বা আননোন রেখে টোটাল এরকম 4 টাইপের কোশ্চেন আমার হতে পারে। আমাকে S জানতে চাইতে পারে, আমাকে W জানতে চাইতে পারে, M জানতে চাইতে পারে, V বা আয়তন জানতে চাইতে পারে, যে কোনোটা জানতে চাইতে পারে। তো আমাদের এখনকার কোশ্চেনটাই কি দেয়া আছে আমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করি, আর পরীক্ষার খাতায় আমরা এটা আনসার কিভাবে করবো একটু মনোযোগ দিয়ে খেয়াল করি। কোশ্চেনটা যে দেয়া আছে আমরা এখানে লিখবো, সবাই লেখেন ভাইয়া, খাদ্য লবণ বলা আছে। ঠিক আছে, আমাদের এখানে বলে দেয়া আছে যে এটা খাদ্য লবণ। খাদ্য লবণ মানে আসলে কি, বা আমাদের এডিবল সল্ট মানে কি? খাদ্য লবণ বা এডিবল সল্ট মানে আসলে হচ্ছে NaCl, তাই না ভাইয়া? তো NaCl নামটা বলে দেয়া মানে তার আণবিক ভর বা মলিকুলার মাস আমাকে বলে দিচ্ছে। ওকে, তো সবাই এখানে লেখেন ভাইয়া, পরীক্ষার খাতায় যেভাবে লিখবেন লেখেন এখানে, সবাই লেখেন ভাইয়া এখানে দ্রবণের আয়তন, এখানে দ্রবণের আয়তন VmL is equal to, মিলিলিটারে দেয়া না তো মিলিলিটারে রাখি আর এই সূত্রটা অ্যাপ্লাই করি, অসুবিধা নেই। সবাই লেখেন ভাইয়া এখানে দ্রবণের আয়তন VmL is equal to 500 ml। ঠিক আছে, এখানে দ্রবণের আয়তন VmL is equal to 500 ml। Here the volume of solution VmL is equal to 500 ml। The volume of solution VmL is equal to 500 ml। লিখেছেন? এরপর লাইনে লেখেন আপনার আর কি দেয়া আছে, দেয়া আছে দ্রবণের ঘনমাত্রা, মানে ডেসিমোলার বলে দেয়া আছে, তাই না? ডেসিমোলার মানে কত মোলার? 0.1 মোলার। পর লাইনে লেখেন দ্রবণের ঘনমাত্রা S is equal to 0.1 মোলার। এখানে দ্রবণের ঘনমাত্রা S is equal to 0.1 মোলার। তাহলে বাংলা ভার্সন লেখা হলে ইংলিশ ভার্সন লেখেন here the concentration of solution S is equal to 0.1 molar। Here the concentration of the solution S is equal to 0.1 molar। কি কি দেয়া আছে আমরা সেই জিনিসগুলো আগে লিখছি। তো চলেন ভাইয়া এরপর লেখেন, পর লাইনে লেখেন আমরা জানি, পর লাইনে লেখেন আমরা জানি খাদ্য লবণ বা সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর ইজ ইকুয়াল টু, আমরা জানি খাদ্য লবণ বা সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর M is equal to, আণবিক ভর বা মলিকুলার মাস কে M দিয়ে প্রকাশ করি, তাই না? তো সোডিয়াম ক্লোরাইড বা খাদ্য লবণের আণবিক ভর M is equal to কত? আণবিক ভর কত? সোডিয়ামের হচ্ছে 23, ক্লোরিনের হচ্ছে 35.5, that yields us, আমাদেরকে দেয় হচ্ছে 58.5। ইংলিশ ভার্সন লেখেন the molecular mass of edible salt or sodium chloride M is equal to, the molecular mass of edible salt or sodium chloride M is equal to এটা। ওকে, তো আমরা ভাইয়া প্রতিটা ইনফো যা যা দেয়া আছে সিরিয়ালি লিখে ফেলবো যে আমাদের কি কি দেয়া আছে। এখন আমি এটা ফর্মুলায় অ্যাপ্লাই করব। আমরা যে ফর্মুলা জানি, সবাই লেখেন ভাই আমরা জানি we know that S is equal to 1000 W divided by MVML। ঠিক আছে, আমরা জানি, সবাই লেখেন আমরা জানি বা we know that S is equal to 1000 W divided by MVL। ঠিক আছে বাবুরা, তাহলে সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, লেখেন আমরা জানি S is equal to 1000 W divided by MVL। তো বাচ্চারা দেখ আমাদের এখানে কি কি দেয়া আছে, VML দেয়া আছে, S দেয়া আছে, M দেয়া আছে, বের করতে হবে কি W। W বের করলে আমাদের কাজ শেষ। তো where is W? Here is W। তাহলে পর লাইনে আমরা লিখতে পারি সুতরাং W is equal to SMVML divided by 1000। মান বসিয়ে দাও ভাইয়া, S এর মান কত? 0.1, M এর মান কত? 58.5, VML কত? 500। ওকে, তো যা আসবে সেটাই হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, খুবই ছোট্ট এবং নান্না মুন্না এবং কিউট একটা ম্যাথ। তো যা আসবে সেটাই হচ্ছে আমাদের আনসার, কিছু একটা আসবে সামথিং, আর এককটা হচ্ছে এত গ্রাম। ওকে, তো লাস্ট লাইন আপনি লিখে দিতে পারেন যে সুতরাং যে এখানে প্রয়োজন এত গ্রাম। ওকে, লাস্ট লাইনে আপনি চাইলে লিখে দিতে পারেন যে সুতরাং এখানে প্রয়োজন এত গ্রাম। ওকে, আমাদের কাজ শেষ। ঠিক আছে, বাংলা ভার্সনটা কি বলতে বলছি, কোন লাইনটা বলবো ভাইয়া? এখানে বলেছিলাম কোন লাইনটা রে ফারজানা, আমি তো ভুলে গেছি তুই আসলে কোন লাইনটা বলতে বললি।
আমার একটু বলিস যে ভাই কোন লাইনটা বলতে হবে, বলে দিচ্ছি। ইশরাক বল। ও ইশরাক, কিছু বলিস না কেন? ভাইয়া আমি যদি আপনি তো ডাইরেক্ট মান বসায় করছেন, আমি যদি আগেই ডাব্লু কে আলাদা করে সামনে এনে ফেলি তাহলে হবে? আমিও তো ডাব্লু কে সামনে আনলাম, তারপরেই তো মান বসালাম, ও আপনি তাই না? আগের ক্লাসে সূত্র, আমি যে রেকর্ডিং দেখার পর দেখলাম যে আপনি সূত্রটা এস দিয়ে দিয়েছেন, তো এই জন্য জিজ্ঞাসা করলাম। আচ্ছা এইভাবেই করছি, ঠিক আছে। তো একই জিনিস ভাই, কোশ্চেনটা ছিল এরকম ভাইয়া। আচ্ছা ও আচ্ছা, কোশ্চেন করতে বলছিস ফারজানা, আচ্ছা ঠিক আছে আমি বলতেছি কোশ্চেনটা। কোশ্চেনটা ছিল 500 ml দ্রবণের মধ্যে, 500 ml দ্রবণের মধ্যে ডেসিমোলার খাদ্য লবণ দ্রবীভূত থাকলে দ্রবণটি প্রস্তুত করতে কতটুকু খাদ্য লবণ প্রয়োজন হয়েছিল। ঠিক আছে, 500 ml দ্রবণের মধ্যে ডেসিমোলার খাদ্য লবণ দ্রবীভূত থাকলে দ্রবণটি প্রস্তুত করতে কতটুকু খাদ্য লবণ প্রয়োজন হয়েছিল। কোশ্চেনটা এরকম ছিল। তো চলো আমরা কোশ্চেন টুতে চাই। তাহলে কোশ্চেন নাম্বার 1 এ আমরা ডাব্লিউ বের করলাম, মানে ডাব্লিউ বের করা ম্যাথ ছিল। তাহলে এখন আমরা টাইপ 2 তে চলে যাব। সবাই হেডলাইন দেন হ্যাঁ, টাইপ 2। ঠিক আছে, তাহলে এই ম্যাথটা আমরা পারবো। এই টাইপের যত ম্যাথই আমাদের আসুক না কেন আমরা ইনশাআল্লাহ সলভ করে ফেলতে পারবো। ওকে, তাহলে ফার্স্ট টাইপের ম্যাথ ছিল আমাদের, বলে দেওয়া ছিল ডিসিমোলার আছে, 500 ml দ্রবণ বা সলিউশন আছে, আর কি সোডিয়াম ক্লোরাইড বা খাদ্য লবণ। বলছে কতটুকু আমাদের খাদ্য লবণ দিতে হবে, এতটুকু যদি আমি দিই তাহলে আমার এতটুকু হয়ে যাবে। তো আমরা টাইপ 2 তে চলে আসি। সবাই ভাই এখন হেডলাইন দেন, টাইপ 2 কোশ্চেন নাম্বার 1। ঠিক আছে, সবাই লেখেন ভাইয়া 500 ml দ্রবণে, সবাই লেখেন ভাইয়া 500 ml দ্রবণে 40 গ্রাম সোডা অ্যাশ। সবাই লেখেন ভাইয়া 500 ml দ্রবণে 40 গ্রাম সোডা অ্যাশ দ্রবীভূত থাকলে, 500 ml দ্রবণে 40 গ্রাম সোডা অ্যাশ দ্রবীভূত থাকলে ওই দ্রবণের মোলারিটি কত। 500 ml দ্রবণে 40 গ্রাম সোডা অ্যাশ দ্রবীভূত থাকলে ওই দ্রবণের মোলারিটি কত। 500 ml দ্রবণে 40 গ্রাম সোডা অ্যাশ দ্রবীভূত থাকলে ওই দ্রবণের মোলারিটি কত। কোশ্চেন নাম্বার 1। তো ইংলিশ ভার্সন লেখেন, what will be the molarity of the solution, what will be the molarity of the solution if 40 grams soda ash, what will be the molarity of the solution if 40 grams soda ash is dissolved in, if 40 grams soda ash is dissolved in 500 ml solution, if 40 grams soda ash is dissolved in 500 ml solution। ঠিক আছে, 500 ml দ্রবণে 40 গ্রাম সোডা অ্যাশ দ্রবীভূত থাকলে ওই দ্রবণের মোলারিটি কত। এটা হচ্ছে আমাদের টাইপ 2 এর কোশ্চেন নাম্বার 1। মানে আমাদের এখানে মোলারিটি জানতে চেয়েছে, এস জানতে চেয়েছে। আগেরবার ডাব্লিউ জানতে চেয়েছিল, আর এটা এস জানতে চাও। আসলে এগুলো আসলে ভিন্ন ভিন্ন টাইপের ম্যাথ গুলো একই জিনিস, সব একই জায়গা থেকে এসেছে, একই টাইপের ম্যাথ। ঠিক আছে, জাস্ট একটু অন্যান্য জিনিস চাচ্ছে এই আর কি। তো চলো আমরা এখন দেখি আমরা এটা কিভাবে সলভ করব। সবাই লেখেন ভাইয়া এখানে, সবাই আনসারটা লেখা শুরু করেন। সবাই লেখেন ভাইয়া এখানে দ্রবণের আয়তন, সবাই লেখেন ভাইয়া এখানে দ্রবণের আয়তন বা ভলিউম অফ সলিউশন VML is equal to 500 ml। ঠিক আছে, সবাই লেখেন ভাইয়া। এটা পরীক্ষার খাতে এইভাবেই লিখতে হবে, নাহলে বেশি শর্টকাটে করলে কিন্তু নাম্বার কেটে দিবে। ঠিক আছে, তো সবাই লেখেন ভাই এখানে দ্রবণের আয়তন VML is equal to 500 ml বা ভলিউম অফ সলিউশন VML is equal to 500 ml। ঠিক আছে, এরপর লাইনে লেখেন ভাইয়া দ্রবীভূত পদার্থের ভর W is equal to, সবাই লেখেন ভাইয়া দ্রবীভূত সোডা অ্যাশের ভর বা দ্রবীভূত পদার্থের ভর W is equal to 40 গ্রাম। ঠিক আছে, দ্রবীভূত পদার্থের ভর বা দ্রবীভূত পদার্থের ভর বা দ্রবীভূত সোডা অ্যাশের ভর W is equal to 40 গ্রাম, 40 গ্রাম মিশিয়েছি। ঠিক আছে, ইংলিশ ভার্সন লেখেন the mass of dissolved solute W is equal to, the mass of dissolved solute W is equal to 40 গ্রাম। ঠিক আছে, the mass of dissolved solute W is equal to 40 গ্রাম। এর পরের লাইনে লেখেন আমরা জানি সোডা অ্যাশের আণবিক ভর, আমরা জানি
সোডা অ্যাশের আণবিক ভর, বাবুরা সোডা অ্যাশ কি ছিল মনে আছে? অনেক আগে বলে দিয়েছিলাম, সোডিয়াম কার্বনেট, এটাকে বলা হয়ে থাকে সোডা অ্যাশ। তো এটা মনে রাখতে হবে। সোডা অ্যাশের আণবিক ভর ক্যাপিটাল এম ইজ ইকুয়াল টু কত আসে বের করেন তো। ইংলিশ ভার্সন লেখেন, উই নো দ্য মলিকুলার মাস অফ সোডা অ্যাশ, এটা এম ইজ ইকুয়াল টু কত আসে, আপনারা নিজেরা বের করেন তো দেখি। সোডা অ্যাশের আণবিক ভর বা মলিকুলার মাস অফ সোডা অ্যাশ আমাদের কত আসে? আপনারা যদি বের করেন, সোডিয়াম প্রত্যেকে হচ্ছে 23, এরকম সোডিয়াম আছে 2টা, কার্বন হচ্ছে একটা, তাহলে 12, অক্সিজেন হচ্ছে 16 ইনটু হচ্ছে 3, যোগ করলে চলে আসবে 106। ঠিক আছে, তাহলে আমরা যদি এটা যোগ করে দিই আমরা পেয়ে যাচ্ছি যে কত আসছে, এটা আসছে আমাদের হ্যাঁ 106। ঠিক আছে, তাহলে এটা আমাদের টোটাল কত চলে আসলো, এটা আমাদের চলে আসলো ভাইয়া 106। ওকে, তো ভাইয়া ক্যাপিটাল এম এর মানও পেয়ে গিয়েছি। এর পর লাইন একদম সেম টু সেম, সব সেম প্রসেস। আমরা জানি S is equal to 1000, একই টাইপের ম্যাথ, নান্না মুন্না বাবু টাইপের ম্যাথ, সবাই পারে। ঠিক আছে, এখন জাস্ট আমাদের এখানে মানটা বসিয়ে দিতে হবে, কাজ শেষ। আমরা যদি জাস্ট এখানে ভ্যালু গুলা বসাই তাহলে কাজ শেষ। ডাব্লিউর জায়গায় বসিয়ে দাও 40, এটা 40 তাই না, 40 ডিভাইডেড বাই আমার এটা হচ্ছে 106, আর আয়তন কত 500। ঠিক আছে 500। তো তুমি এখন কাটাকাটি করো, বুঝুন বাজুন করো, যা খুশি করো, করে তুমি কিছু একটা আনসার পাবা। এত এককটা কি হয় ভাইয়া, মোলার। গত ক্লাসে বলেছি একক বা ইউনিটটা হয় মোলার, যেটাকে আমরা ক্যাপিটাল এম দিয়ে প্রকাশ করি। ওকে বাবুরা, তাহলে এই হচ্ছে আমাদের কাজ, যে আমরা টাইপ 2 এর ম্যাথটাও করে ফেললাম, খুবই ইজি। তো এরকম অনেক টাইপের ম্যাথ আপনাদের বইতে দেওয়া আছে, বাকিগুলো সলভ করবেন, তাহলে আপনাদের প্র্যাকটিসটা আরো ভালো মতো হবে। ঠিক আছে, আমি একটা একটা করে টাইপ দেখিয়ে দিচ্ছি, বইয়ে আরো আছে, আপনারা এটা আরো প্র্যাকটিস করবেন, আপনাদের জন্য ভাই আরো আরো ভালো হবে। ঠিক আছে, তো চলুন ভাই আমরা এখন তাহলে পরের অংশটা দেখি, আরেকটা ম্যাথ করি। ঠিক আছে, চলুন আমরা এখন আরেকটা টাইপের ম্যাথ করি। প্রথমটাতে তো আমাদের ডাব্লিউ চেয়েছিল, পরেরটাতে আমাদের মোলারিটি চাইলো, তাহলে এখন আমরা নতুন একটা কিছু দেখি যেখানে আমরা আরেকটা কিছু চাই। আর এই নামগুলো খেয়াল রাখেন, যে খাদ্য লবণ বা এডিবল সল্ট, সোডা অ্যাশ, এই নামগুলো খেয়াল রাখেন। পরীক্ষার হলে এরকম নাম বলে দেয়, আণবিক ভর তো আর বলা থাকে না, মলিকুলার মাস তো বলা থাকে না, এই জিনিসগুলো মনে রাখতে হয়। এই জিনিসটা মনে রাখবেন, সোডা অ্যাশের কত, খাদ্য লবণ বা এডিবল সল্টের কত, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। ওকে, তো ভাই টাইপ 3 এর একটা ম্যাথ বলি, সবাই একটু খেয়াল করে লেখ, সবাই লেখ হ্যাঁ, লেখ হ্যাঁ 0.75 মোলার, সবাই লেখেন ভাইয়া। ইশরাক বল। হ্যাঁ, সোডা অ্যাশের সংকেত Na2CO3, আমি তো বেরাই গেছিলাম, শুনতে পাইনি। হ্যাঁ, এটা সোডা অ্যাশের সংকেত ভাইয়া। ঠিক আছে, ও আচ্ছা, মানে আমাদের কি হুবাহু মানে মানে আণবিক সংকেতটা দেওয়া থাকবে না, না? না, পরীক্ষার হলে ম্যাক্সিমাম সময় টিচার এরকম বাংলা ওয়ার্ড গুলা বলে দেয়, ইংলিশে ওয়ার্ড গুলা প্রোনাউন্স করে দেয়, তুমি ডিরেক্ট সংকেতটা অনেকে দেয় না। ঠিক আছে, তো এই জিনিসগুলো শিখতে হবে। ওকে, তো চলো আমরা তাহলে এখন দেখি। আচ্ছা, সোডা অ্যাশ বাদে আর কোন অ্যাশ আছে? হ্যাঁ, এক একটা একটা নাম, সোডা অ্যাশ ছাড়া এরকম আশেপাশে এরকম অ্যাশ নাই, অন্যান্য অন্যান্য অনেকগুলো অনেক নাম আছে। চলো আমরা একটু দেখি, সামনে যাই, আমি আরো কিছু নাম দিব। টাইপ 3 তে সবাই লেখেন ভাইয়া 0.75 মোলার, সবাই লেখেন ভাইয়া 0.75 মোলার বেকিং পাউডারের, 0.75 মোলার বেকিং পাউডার না, সরি বেকিং পাউডার না, সবাই লাগবে 0.75 মোলার বেকিং সোডার, 0.75 মোলার বেকিং সোডার দ্রবণের মধ্যে, 0.75 মোলার বেকিং সোডার দ্রবণের মধ্যে 20 গ্রাম দ্রবীভূত থাকলে, 0.75 মোলার বেকিং সোডার দ্রবণের মধ্যে 20 গ্রাম দ্রবীভূত থাকলে, 20 গ্রাম দ্রবীভূত থাকলে ওই দ্রবণের আয়তন কত? ওই দ্রবণের আয়তন কত? 0.75 মোলার বেকিং পাউডার দ্রবণের মধ্যে 20 গ্রাম দ্রবীভূত থাকলে, বেকিং সোডা, সরি নট পাউডার, আরে বারবার বলতেছি, 0.75 মোলার বেকিং সোডার দ্রবণের মধ্যে 20 গ্রাম দ্রবীভূত থাকলে ওই দ্রবণের আয়তন কত? ওই দ্রবণের আয়তন কত?
ইংলিশ ভার্সন লেখেন ভাইয়া if 20 gram if 20 gram baking soda is dissolved in if 20 gram baking soda is dissolved in a solution to produce 0.75 molar concentration in a solution to produce 0.75 molar concentration, then what is the volume of the solution? Then what is the volume of the solution? তো চলুন ভাইয়া আমরা তাহলে এখন আলোচনা করি আমাদের কি কি দেয়া আছে আর আমরা এটা কিভাবে সলভ করব বা আমরা এটা কিভাবে লিখব। তো চলুন আমরা এখন আলোচনা শুরু করি। তো আমাদের বলা হয়েছে কোন একটা দ্রবণের মধ্যে 20 গ্রাম বেকিং সোডা দেয়া আছে আর কিছু বলা নাই, আর মোলারিটি বা ঘনমাত্রাটা বলা আছে। সবাই লিখবে হ্যাঁ দেয়া আছে এখানে, সবাই লেখেন দেয়া আছে বা এখানে দ্রবণের ঘনমাত্রা S is equal to 0.75 মোলার। সবাই লেখেন এখানে দ্রবণের ঘনমাত্রা, এই কথাটা লিখতে হবে, আমি লিখতেছি না কিন্তু তোদের পরীক্ষাতে কিন্তু লেখা লাগবে, নাহলে কিন্তু টিচার নাম্বার কেটে দেবে যে এস কি কোথা থেকে আসলো কোন দেশ থেকে আসলো, ঠিক আছে? দেন লিখবি লেখেন ভাই যে এখানে দ্রবণের ঘনমাত্রা S is equal to 0.75 molar। ইংলিশ ভার্সন লেখেন here the concentration of solution S is equal to 0.75 molar। here the concentration of solution S is equal to 0.75 molar। এরপর লেখেন ভাই দ্রবের ভর, সবাই লেখেন দ্রবের ভর W is equal to 20 gram, mass of solute W is equal to 20 gram, দ্রবের ভর বা mass of solute W is equal to 20 gram, দ্রবের ভর W is equal to 20 gram, mass of solute W is equal to 20 gram। রূপন্তী বল কোশ্চেনটা একটু আবার রিপিট করো, আমি মানে আমার ডিসকানেক্ট হয়ে গেছিল। কোশ্চেনটা ছিল ভাইয়া if 20 gram baking soda is dissolved in a solution to produce 0.75 molar solution, if 20 gram baking soda is dissolved in a solution to produce 0.75 molar solution, then what will be the volume of that solution? ঠিক আছে, then what will be the volume of that solution? আচ্ছা, তো বাচ্চারা এখন আসেন আমি যেটা বলছিলাম, তাহলে আমাদের কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা দেয়া আছে, পদার্থের পরিমাণ দেয়া আছে, একটা শব্দ বলা আছে বেকিং সোডা। এরপর লাইনে লেখেন আমরা জানি বেকিং সোডার আণবিক ভর, সবাই লেখেন ভাইয়া আমরা জানি বেকিং সোডার আণবিক ভর। ইংলিশ ভার্সন লেখেন we know that the molecular mass of baking soda, হ্যাঁ বেকিং সোডার সংকেতটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট বা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, ঠিক আছে? তো এই জিনিসটা আমরা একটু খেয়াল রাখবো, বেকিং সোডার আমাদের সংকেতটা হচ্ছে NaHCO3, এটা হচ্ছে বেকিং সোডা, সোডিয়াম বাইকার্বনেট বা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, এটা হচ্ছে বেকিং সোডা। তো এটার আণবিক ভর বা মলিকুলার মাস হচ্ছে 23 যোগ 1 যোগ 12 যোগ 16 ইনটু হচ্ছে ভাইয়া আমাদের 3, ঠিক আছে? তো টোটাল জিনিসটা আমরা যদি করি তাহলে আমাদের টোটাল চলে আসবে ভাইয়া হচ্ছে কত আসে এটা 48 আর 12 60 84, ঠিক আছে? হ্যাঁ, তাহলে টোটাল জিনিসটা আমাদের চলে আসবে 84। ওকে, তাহলে মলিকুলার মাস কত 84। ওকে, তো বাচ্চারা এখন একটু মনোযোগ দিয়ে খেয়াল কর। এরপর আমরা জানি S is equal to এটা বা we know that S is equal to বাবুটা। তো এখান থেকে আমাদের এই যে VML এটা বের করতে হবে, ঠিক আছে? VML বের করতে হবে। তো সুতরাং VML এর ফর্মুলাটা কি, যে 1000 W ডিভাইডেড বাই VML এই পাশে S কে ওই পাশে নিয়ে যাও M into S। ওকে, তো মান বসিয়ে দাও 1000 into 20 divided by 0.75 into 84, যা আসবে তত ml হচ্ছে आंसर, তত মিলিমিটার। ওকে, যা আসবে ভাইয়া সেটাই হচ্ছে আমাদের आंसर। ক্লিয়ার? তো বাচ্চারা এই জিনিসগুলো একটু মনে রাখিস যে এই যে সোডা অ্যাশের 84, সরি বেকিং সোডার 84, সোডা অ্যাশের 106, তারপর চুনা পাথর বা লাইমস্টোন বা ক্যালসিয়াম কার্বনেট যদি থাকতো তাহলে তার আসে 100,
এডিবল সল বা খাদ্য লবণের আছে 58.5। এই 4-5টা একটু মুখস্থ রাখবি, বিকজ কেন মুখস্থ রাখতে হবে সেটা আমি একটু সামনে গিয়ে বলছি। আর এই কয়েকটা একটু মুখস্থ রাখিস, বিকজ আমি নেক্সট টাইপের ম্যাথটা তোদেরকে দেখাবো। তো সেই টাইপের ম্যাথ করতে গেলে এই মুখস্থ বিদ্যা অনেক কাজে লাগবে ভাইয়া। তো এই যে সবাই বলে না, না বুঝে মুখস্থ করা খারাপ। হ্যাঁ ভাইয়া, না বুঝে মুখস্থ করা খারাপ হতে পারে, কিন্তু বুঝে মুখস্থ করা খুব ভালো কাজ, ঠিক আছে? বুঝে যদি মুখস্থ করতে পারো তাহলে তোমার জন্য অনেক ভালো সুফল বয়ে আনবে, ঠিক আছে? না বুঝে মুখস্থ করা খারাপ, কিন্তু বুঝে মুখস্থ করা খুব জোস একটা কাজ। ওকে, তো চলেন আমরা তাহলে এখন দেখি। হ্যাঁ ইশরাক বল। ভাইয়া আমি যদি আপনি যে মেইন ফর্মুলাটা শিখাইছিলেন না, এস ইজ ইকুয়াল টু 1000 ডাব্লিউ বাই এম ভি, যেটা ওটা থেকে যদি আমি ডাইরেক্ট মান বসাই তারপর শেষে গিয়ে ভি এর মান বসাই তখন হবে? ডাইরেক্ট মান বসানো বলতে আমি আসলে বুঝলাম না ভাইয়া। আমি তো সব জায়গায় ডাইরেক্ট মান ভাইয়া বসাচ্ছি, মনে করেন, ইনডিরেক্ট কোথায় মান বসালাম? না না ইনডিরেক্ট বলতে চাচ্ছি না, বলতে চাইতেছি যে আমার এখানে তো যে মানটা দেওয়া নাই ওটা পরে শেষে গিয়ে মানে শেষে গিয়ে বের করলে হবে। শেষে গিয়ে আপনি তো প্রথমে এই ইয়াটা আচ্ছা আচ্ছা, করে হ্যাঁ ওটাও করতে পারি, সেম জিনিসে আসবে, অসুবিধা নেই, সেম জিনিসে আসবে। ওকে, ওইটা নিয়ে টেনশনে কিছু নেই। আচ্ছা, তো চলেন ভাই আমরা তাহলে এখন দেখি, আমরা এখন তাহলে টাইপ 4 এর দিকে যাই, ঠিক আছে? সবাই হেডলাইন দেন ভাই, টাইপ 4। এতক্ষণ পর্যন্ত যা যা গুলো সব একই টাইপের ম্যাথ ছিল, এখন একটু টুইস্ট আসবে ম্যাথ গুলো করতে গেলে, ঠিক আছে? তো চলেন আমরা এখন টাইপ 4 এর ম্যাথটা করি। সবাই লেখেন ভাইয়া, ভাই সব 500 ml দিতেছে, আর এমএল বাড়াচ্ছে, সব 500 ml থাক, ঠিক আছে? সবাই লেখেন ভাইয়া যে একটি 500 ml দ্রবণের মধ্যে, সবাই লেখেন ভাইয়া একটি 500 ml দ্রবণের মধ্যে 40 গ্রাম কোন একটি পদার্থ দ্রবীভূত থাকলে, একটি 500 ml দ্রবণের মধ্যে 40 গ্রাম কোন একটি পদার্থ দ্রবীভূত থাকলে ওই দ্রবণের ঘনমাত্রা 0.75 মোলার হয়। ওই দ্রবণের ঘনমাত্রা 0.75 মোলার হয়। ওই দ্রবণের ঘনমাত্রা 0.75 মোলার হয়। আমি আবার বলি, খেয়াল করেন। 500 ml কোন একটি দ্রবণের মধ্যে 40 গ্রাম কোন একটি পদার্থ দ্রবীভূত থাকলে, 500 ml কোন একটি দ্রবণের মধ্যে 40 গ্রাম কোন একটি পদার্থ দ্রবীভূত থাকলে ওই দ্রবণের ঘনমাত্রা 0.75 মোলার হয়। ওই দ্রবণের ঘনমাত্রা 0.75 মোলার হয়। ইনডিফারেন্সিয়েশন লেখেন, if 40 gram of a particular substance is dissolved in 500 ml solution, then it produces 0.75 molar solution. Then it produces 0.75 molar solution. বাংলা ভাষা কোশ্চেনটা লেখেন, পদার্থটি শনাক্ত করো। ইংলিশ ভার্সন লেখেন কোশ্চেন, আইডেন্টিফাই দ্য সাবস্টেন্স। পদার্থটি শনাক্ত করো বা আইডেন্টিফাই দ্য সাবস্টেন্স। তার মানে এই টোটাল কোশ্চেনে কোনো সাবস্টেন্সের নাম বলে দেওয়া হয় নাই, কোনো সংকেত বলে দেওয়া হয় নাই, কোনো ফর্মুলা বলে দেওয়া হয়নি। আপনাকে আসলে পদার্থটা কি সেটা ব্রেক করতে হবে একটা ওয়াইল্ড হান্স থেকে। এই টাইপের কোশ্চেন আসলে টিচার অনেক পছন্দ করে এবং সাধারণত কলেজ বলতেছি স্কুলগুলোতে বা বোর্ডের এক্সামে সাধারণত এসে থাকে। তো চলেন আমরা একটু দেখি ম্যাথটা। এই ম্যাথটা সেম, কোনো ডিফিকাল্ট, এটা বাবুরাও পারে, সবাই পারে, ঠিক আছে? তো চলেন আমরা একটু দেখি যে কিভাবে করে বাবুরা, ঠিক আছে? তো কি কি দেয়া আছে অ্যাজ ইউজুয়াল, ঠিক আছে? আমি আর এখন বলবো না, অনেক টায়ার্ড হয়ে গেছি বলতে, আমি একটু শর্টকাটে লিখবো। তোরাও যদি খুব টায়ার্ড হয়ে যাস ডট ডট দিয়ে রাখ যেখানে লিখতে হবে, তারপর এস লেখ, ঠিক আছে? তো ভাইয়া এস কি? এস হচ্ছে ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন। সেটা এখানে কত দেয়া আছে? 0.75 মোলার, ঠিক আছে? এটা কত দেয়া আছে?
75 মোলার। ওকে, তারপর বাবুরা আর কি দেয়া আছে, পদার্থের পরিমাণ W দেয়া আছে। ঠিক আছে, সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করে আমাদের এখানে আর কি কি দেয়া আছে দেখি, কে কে আসলো না, কে কে আসলো। একটা অ্যাবসেন্ট, দুইটা অ্যাবসেন্ট, তিনটা অ্যাবসেন্ট, চারটা, পাঁচটা, 6 জন অ্যাবসেন্ট। ঠিক আছে ভাই, এরা একদিন আসে একদিন আসে না, কাহিনীটা কি? আচ্ছা, তো বাচ্চারা একটু মনোযোগ দিয়ে খেয়াল করি, আমরা এখন সামনের দিকে যাই যে AC ইজ ইকুয়াল টু এটা, তারপর W কত? W আমাদের ভ্যালুটা হচ্ছে 20 গ্রাম। ঠিক আছে, আমাদের W এর ভ্যালুটা কত দেয়া? আচ্ছা 20 না, সরি 40 গ্রাম দেয়া ছিল। সরি, আমাদের W এর ভ্যালুটা দেয়া ছিল কোশ্চেনে 40 গ্রাম। আর আমাদের কি বলে দেয়া ছিল? আয়তন বলে দেয়া ছিল, তাই না? VML মানে ভলিউম বলে দেয়া ছিল, সেটা কত বলে দেয়া ছিল ভাইয়া? 500 ml, তাই না? আমাদেরকে বলছে পদার্থটা কি বের করো, এই সাবস্টেন্সটা কি সেটা বের করে আন। ঠিক আছে, তো আমি কি এখন জিজ্ঞাসা ভাই তুই কে কত তাড়াতাড়ি, ঠিক আছে আমি একটু কোশ্চেনের আনসারটা বসাই দিই। তো আমি তো এইভাবে বললে আর কেউ আনসার দিবে না, ওটা কথা বলতে পারে না। তো আমাদের ভাবে বের করতে হবে। তো বের করার নিয়মটা কি? বের করার নিয়মটা হচ্ছে ক্যাপিটাল M লেখা। ঠিক আছে, মানে ক্যাপিটাল M বের করা। ঠিক আছে, তো বাবুরা একটা জিনিস মনে রাখবি, কোন একটা পদার্থ শনাক্ত করার পদ্ধতি হচ্ছে তার আণবিক ভর থেকে শনাক্ত করা বা তার মলিকুলার মাস দেখে বের করা। তার মানে কোন একটা পদার্থ শনাক্ত করতে বললে বা কোন একটা সাবস্টেন্স আইডেন্টিফাই করতে বললে তোমাদের ফার্স্ট কাজ হবে তার আণবিক ভর বা তার মলিকুলার মাসটা বের করা। ঠিক আছে, তো তার মানে আমাদের এখানে ক্যাপিটাল M কত সেটা বের করতে হবে, আমরা জানি না, আমরা এখন এটা বের করব। তা আমরা জানি ফর্মুলা এটা। ঠিক আছে, তো ফর্মুলা থেকে যদি আমরা ক্যাপিটাল M বের করতে চাই, তাহলে ফর্মুলা থেকে ক্যাপিটাল M বের করার রুল কি বা ওয়ে কি, চলেন আমরা দেখি। ক্যাপিটাল M সমান আমরা পেয়ে যাচ্ছি ভাইয়া 1000 W ডিভাইডেড বাই ml। তো এখানে আপনি মান বসিয়ে দেন ভাইয়া। ঠিক আছে, আমি জাস্ট এমটাকে এই পাশে আনছি, এস কে লাথি মারে ওই পাশে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই আর কি করছি, আর কিছু করি নাই। তো বাবুর একটু খেয়াল কর, এখানে 1000 এর মান বসালাম, W এর মান বসালাম 40। ঠিক আছে, W এর মান আমি বসিয়ে দিলাম ভাইয়া হচ্ছে 40। আর তারপরে ভাই আমরা কি করব, তারপর আমরা কি করব, ক্যাপিটাল M। M কত? আচ্ছা না, ক্যাপিটাল M না, সরি ভুল করছি, এখানে S আসবে। ঠিক আছে, M কে তো এই পাশে নিয়ে গেছি, S ওই পাশে থাকবে। তো S হচ্ছে 0.75 আর এটা কত? 500। ওকে, তো ভাইরা আপনারা যদি এখানে মান বসিয়ে দেন, আপনি এখানে কাটাকাটি করতে পারেন রাফলি 1067। ঠিক আছে, আপনি এখানে একদম প্রায় 106 এর কাছাকাছি একটা মান পাবেন, 106 পয়েন্ট সামথিং কিছু একটা মান পাবেন। ঠিক আছে, তো ভাই 106 এটা অ্যাপ্রক্সিমেটলি কার আণবিক ভর বা মলিকুলার মাস প্রকাশ করে, একটু চিন্তা করে দেখতো। এই যে আমাদের 106 এটা আসলে কার মলিকুলার মাস বা আণবিক ভর প্রকাশ করে? একটু আগে আমরা যে সোডা অ্যাশ করলাম বা সোডিয়াম কার্বনেট করলাম সেটাকে এক্সপ্রেস করে না? একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখ, এই যে 106, এই 106 বা 106 আসলে কার মলিকুলার মাস বা আণবিক ভর প্রকাশ করে? এটা আমাদের ভাইয়া প্রকাশ করে হচ্ছে সোডা অ্যাশ বা হচ্ছে Na2CO3 এই জিনিসটা। ঠিক আছে, তার মানে আমাদের এই সাবস্টেন্সটা আসলে কি ছিল? এই সাবস্টেন্সটা আমাদের ছিল Na2CO3। ঠিক আছে, তো এই জিনিসটা আমরা একটু মাথায় রাখবো। ওকে, তো এটাই ছিল এখানকার আনসার। তো সবাই একটু আনসারটা লিখে ফেলেন ভাইয়া। ওকে, রাকিন একটা কোশ্চেন জিজ্ঞেস করছে ভাইয়া যে সোডা অ্যাশ ছাড়া কি অন্য কোনো কিছু এটা হতে পারে না? আমাদের এইসব কোশ্চেন টিচাররা সবসময় এরকম সাবস্টেন্স গুলো দেয়। ভাই শিমুল ভাই, আচ্ছা, তো যেটা বলতেছিলাম বাবুরা একটু মনোযোগ দিয়ে খেয়াল কর। তো বিষয়টা হচ্ছে যে ম্যাক্সিমাম টাইমে টিচাররা এখানে এরকম কোন সাবস্টেন্স দিবে যেই সাবস্টেন্সটা মলিকুলার মাস বা আণবিক ভরটা ইউনিক হবে, অন্য কারোর সাথে মিলবে না, কাছাকাছি আসবে না। যেমন 44 যদি আসে সেটা কার্বন ডাই অক্সাইড ইন্ডিকেট করবে,
তারপর যেমন 106 যদি আসে সেটা সাধারণত এই সোডা অ্যাশই ইন্ডিকেট করবে, ঠিক আছে? এরকম কিছু দিবে যেটা আসলে ওটার সাথে আইডেন্টিক্যাল না, ঠিক আছে? তো ইশরাক বল ভাইয়া। ভাইয়া ওই বলতেছিলাম যে এই যে আমাদের যে পয়েন্টে যেটা আসছে এটা তো 66 আসছে, তাহলে তো এক বেশি ধরার কথা না, 107 ধরার কথা না? আচ্ছা, এখানে একটা কাহিনী আছে, আমি তোমাদেরকে একটা জিনিস বলে দিই ভাইয়া। আমরা যখন সোডা অ্যাশ একটা কাউন্ট করি, এই যে NaCO3, Na2CO3, সোডিয়াম কিন্তু এক্স্যাক্টলি 23 না, আমরা কিছুটা বাদ দিয়ে সেটাকে 23 ধরি। কার্বন কিন্তু এক্স্যাক্টলি 12 না, 12 পর দশমিক কিছু আছে, আমরা সেটা বাদ দিয়ে ধরি। অক্সিজেনও কিন্তু এক্স্যাক্টলি 16 না, 16 এর সাথে সাথে কিছু আছে, আমরা ওই যে ওখানে কিছুটা বাদ দিয়ে ধরতেছি না ভাইয়া, তো ওইটাও তো এখান থেকে একটু বাদ দিয়ে কমাতে হবে, ঠিক আছে? তো এই জন্য আসলে আমরা এই জিনিসটা কাছাকাছি করে নিচ্ছি। ওকে, আচ্ছা ঠিক আছে। তো রূপন্তী বল ভাইয়া, কি জানি বলবি তুই? আমার অ্যানসার 240 আসছে। তুমি ক্যালকুলেটর টিপতে ভুল করছো কোথাও বাবু, এই জন্য এই সমস্যাটা না, আমি তো ঠিক 2-3 বার করলাম। তুই 2-3 বার করছিস? কেন করছিস 2-3 বার? তোরা আমি 2-3 বার করতে কইছি? আচ্ছা, বিষয়টা হচ্ছে এটা মানে আসলে কি, এটা মানে আসলে 3/4, 3/4 মানে 4 চলে যাবে উপরে, 0 0 0 0 কাটা, 5 দিয়ে কাটা, তাহলে হচ্ছে 2, ঠিক আছে? আর যদি এখানে আমরা কাটাকাটি করি তাহলে এটা কত আসছে খেয়াল করে দেখ, 80, 4 আসে 320 ডিভাইডেড বাই 3, 320 ডিভাইডেড বাই 3, তার মানে 106.66667, এটা হচ্ছে आंसर। ওকে, তো 204 কোনোভাবেই আসতে পারে না। ওকে, এটা হচ্ছে আমাদের आंसर। ক্যালকুলেটর ছাড়াও তো এই ম্যাথটা করা যায়, ক্যালকুলেটর ছাড়াও তো এমনি দেখে দেখেই বলে দেওয়া যায় এটা आंसर এত কাছাকাছি আসবে। ওকে, আচ্ছা, তো চলেন তখন 106 নেবে রাখেন। আচ্ছা, তো না ভাই আপনি, ভাই আপনারা এই লাইনটা লেখার পর এই যে ইকুয়াল 106.66 না, এরপর এরকম একটা নেগেট সাইন দিয়ে দেন, এরকম একটা ঢেউ ঢেউ সাইন দিয়ে লিখে দেন 106, তারপর লিখে দেন যে সুতরাং এটা সোডিয়াম কার্বনেট বা সোডা অ্যাশ, ঠিক আছে? এই যে ঢেউ ঢেউ একটা সাইন দিয়ে দেন, মানে এটা বোঝানো হয় অ্যাপ্রক্সিমেটলি নিয়ার টু 106। ওকে, ওই ঢেউ ঢেউ সাইনটা দিয়ে দেন, তাহলে আপনাদের কোনো টেনশন থাকবে না, ম্যাথমেটিক্যালি ইরর না, কোনোভাবে এটা ইরর না। ওকে, তো এই জিনিসটা খেয়াল রাখেন। তো চলেন, অনেক ম্যাথ আমি এখন করে দিলাম, এখন আমি আপনাদের এটা করতে দিব, আপনারা এখন করবেন, ঠিক আছে? ভালো লাগতেছে না, অনেক গরম পড়তেছে, তো চলেন আমরা একটা কিছু মজার একটা ঠান্ডা ঠান্ডা ম্যাথ করি। সবাই লাগবে হ্যাঁ, 5 লাগবে হ্যাঁ, কি ম্যাথ দেওয়া যায়? তাহলে আমরা ম্যাথ লিখে ফেলি, চল হ্যাঁ। লাগবে হ্যাঁ প্রচন্ড গরমে, সবাই লাগবে হ্যাঁ, যে প্রচন্ড গরমে স্বস্তি নিতে, সবাই লাগবে হ্যাঁ, প্রচন্ড গরমে স্বস্তি নিতে রনি ব্রো সবাইকে, প্রচন্ড গরমে স্বস্তি পেতে রনি ব্রো সবাইকে চিনির শরবত খাওয়ালেন। প্রচন্ড গরমে স্বস্তি পেতে রনি ব্রো সবাইকে ঠান্ডা চিনির শরবত খাওয়ালেন, ঠিক আছে? তাহলে সবাই লাগবে হ্যাঁ, প্রচন্ড গরমে স্বস্তি পেতে রনি ব্রো সবাইকে ঠান্ডা চিনির শরবত খাওয়ালেন। In order to get relief from extreme heat, in order to get relief from extreme heat, Ronnie Bro gave a treat to everyone. Ronnie Bro gave a treat of Ronnie Bro gave a treat of sugar juice to everyone. হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। না ভাই, আচ্ছা ঠিক আছে, আচ্ছা। তো এর পরের লাইনে লেখেন ভাইয়া, এটি খেয়ে বা এটি পান করে, পরের লাইনে লেখেন ভাইয়া, এটি পান করে তার ছাত্র শিশির, এটি পান করে তার ছাত্র শিশির বলল, এটি পান করে তার ছাত্র শিশির বলল 2 মোলারের অধিক ঘনমাত্রার, এটি পান করে তার ছাত্র শিশির বলল 2 মোলারের অধিক ঘনমাত্রার শরবত শরীরের জন্য ক্ষতিকর। 2 মোলারের অধিক ঘনমাত্রার শরবত শরীরের জন্য ক্ষতিকর। 2 মোলারের
অধিক ঘনমাত্রার শরবত শরীরের জন্য ক্ষতিকর। ইংলিশ ভার্সন লেখেন, upon drinking the juice, his student Shishir expressed that upon drinking the juice, his student Shishir expressed that any sugar juice having more than 2 molar concentration, any sugar juice having more than 2 molar concentration is very harmful for health. Is very harmful for health. Is very harmful for health. আচ্ছা, তো ভাইয়া এটার আলোকে এখন আমি একটা কোশ্চেন দিচ্ছি, সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, ঠিক আছে? কোশ্চেন নাম্বার এ নাম্বার কোশ্চেন লাগ, যদি প্রতি চা চামচে 30 গ্রাম চিনি ধরে, যদি প্রতি চা চামচে 30 গ্রাম চিনি ধরে, যদি প্রতি চা চামচে 30 গ্রাম চিনি ধরে, তবে 250 ml এর একটি গ্লাসে 250 ml এর একটি গ্লাসে সর্বোচ্চ কত চা চামচ চিনি মেশালে সেটি স্বাস্থ্যের জন্য নিরাপদ হবে? সেটি স্বাস্থ্যের জন্য নিরাপদ হবে। প্রতি চা চামচে যদি 30 গ্রাম চিনি ধরে, তাহলে 250 ml এর একটি গ্লাসে সর্বোচ্চ কত চা চামচ চিনি দিলে শরবতটি স্বাস্থ্যের জন্য নিরাপদ হবে? ইংলিশ ভার্সন লেখেন, if each teaspoon can hold up to 30 gram, if each teaspoon can hold up to 30 gram sugar, then how many teaspoons of sugar can be added to how many teaspoons of sugar can be added to a 250 ml glass in order to keep, আচ্ছা ইংলিশ ভার্সন একটা ওয়ার্ড মিস গেছে, how many maximum teaspoons of sugar can be added to 250 ml of glass, maximum teaspoon of sugar, ঠিক আছে, can be added to a glass in order to keep the drink safe for health, in order to keep the drink safe for health, in order to keep the drink safe for health, ঠিক আছে? তো কথা হচ্ছে এরকম যে তাহলে যদি প্রতি চা চামচে 30 গ্রাম করে চিনি ধরে, তাহলে 250 ml এর একটি গ্লাসে সর্বোচ্চ কত চা চামচ চিনি দিলেও এটি আমাদের স্বাস্থ্যের জন্য নিরাপদ থাকবে, ঠিক আছে? তো এটা ছিল 1 নম্বর কোশ্চেন। আর 2 নম্বর কোশ্চেন লেখেন ভাইয়া, রনি স্যারের পানকৃত শরবত, রনি ব্রোর পানকৃত শরবতে কতটি পরমাণু বিদ্যমান ছিল? রনি ব্রোর পানকৃত শরবতে কতটি পরমাণু বিদ্যমান ছিল? রনি ব্রোর পানকৃত শরবতে কতটি মোট পরমাণু বিদ্যমান ছিল? ইংলিশ ভার্সন লেখেন, বি নাম্বার কোশ্চেন, how many atoms are present in the drink Ronnie Bro drank? How many atoms are present in the drink Ronnie Bro drank? তাহলে কোশ্চেন ক্লিয়ার, ঝাঁকানাকা ক্লিয়ার? জিনিসটা যদি ক্লিয়ার হয় তাহলে এখন আনসারটা আপনারা দিবেন। তাহলে লেখেন, আপনাদেরকে 5 মিনিট টাইম দিলাম, 5 মিনিট। আর আপনার শরবত মিলাতে থাকেন। এই তাসিম ইন্তিসার পালাই গেছে কেন?
ওই পিচ্চিস কি অবস্থা? কারো আনসার নাই কেন? কারো কি কান নষ্ট হয়ে গেছে চিল্লানিতে? আশা করি সমস্যা হবে না, আস্তেই কথা বলছি, ঠিক আছে? আচ্ছা, তো আনিকা একটা আনসার দিছিস, গুড পিচ্ছি। বাকিরা কি ঘুমাই গেছোস? ওই কে কে বাইচা আসোস দেখি, আয় অহনা বলতো আনসার কত? এই অহনা মনে হয় পালাই গেছে, মানে ভিডিও অন করতে পালাই গেছে, এই জন্য কথা বলতেছে না। আচ্ছা, একটা ফাঁকিবাজ ডিটেক্টেড। মাইশা রৌনক বলতো আনসার কত? আবার কমেন্ট দিতেছে পালাই নাই পালাই নাই, এটা তো আমি আনমিউট হইতে কইলাম, তুই কথা বলছ না কি ব্যাপারে? মাইশা রৌনকে কি সেম কেস নাকি? কেউ কি পালাই গেল? জি ভাইয়া। ও তুই পালাই গেছিস? জি ভাইয়া। না না পালাই নাই, করতে পারছি না ঠিক মতো, মানে ভুল আনসার হয়ে কত? যাচ্ছে। আনসার হইছে? না হয় নাই। এই রাকিন বলতো আনসার কত? নীতি পাগলি কই? এই তো, আই নীতি পাগলি বলতো। ও মা, এর কি হইছে? এ তো চুপ থাকার পাবলিক না, এও এত চুপ কেন? কিচ্ছু ঠিক লাগতেছে না, এরা সব যে কি করতেছে ধান্দাবাজ গুলা, একটারও তো আনসার দেয় না, আনসার মিলেও না কারো, যে অবস্থা। তো চল আমি তাহলে করা শুরু করি। আচ্ছা, আমি কোড দিব নাকি আর 2 মিনিট দেখবো? চেষ্টা করবি? চল আমি কইরা দিই, বুঝছি আপনাদের আশায় থাকলে রাস্তা হবে না। আমার ডাস্টার আছে। তো বাবুরা, আমরা এখন একটু শরবত মিলাবো এবং দেখবো রনি ব্রো আসলে কতটা পরমাণু খাইছে, ঠিক আছে? তো কতটা পরমাণু খেলো আর শিশির ব্রো কতটা পরমাণু খেলো, খেয়ে কতটুকু মোটা হলো, ঠিক আছে? তো চলেন আমরা এখন দেখি। শিশির ব্রো তো এমনি ফুলতেছে, আর রনি ব্রো তো আগে থেকে আল্লাহর রহমতে গুল্লু গুল্লু আছে। তো চলেন আমরা এখন দেখি যে আর কতটুকু খেলো তারা। চলেন আমরা এখন দেখি। তো কোশ্চেনটা জানি কি ছিল, আমি তো কোশ্চেনই ভুলে গেছি, কি দিছিলাম জানি। এই আচ্ছা, কেউ একজন আমার একটু কোশ্চেনটা বলতো, আমি নিজেই কোশ্চেন ভুলে গেছি। কে বলবি? কেউ একজন হাত তোল। কেউ একজন আমাকে, যার মাইক্রোফোন আছে সামনে, তাড়াতাড়ি কোশ্চেনটা বলতে পারবি? একটু বলতো যে কেউ। কই কই কে আছিস? রাফসান বলতো ভাইয়া কোশ্চেনটা কি ছিল, আমি কোশ্চেন ভুলে গেছি। উদ্দীপকটা বলবো? হ্যাঁ উদ্দীপকটা বল একটু। প্রচন্ড গরমে স্বস্তি পেতে রনি ব্রো সবাইকে ঠান্ডা চিনির শরবত খাওয়ালেন। এটি পান করে তার ছাত্র শিশির বলল, 2 মোলের বেশি অধিক ঘনমাত্রা শরবত শরীরের জন্য 2 মোলার, 2 মোলার, সরি। আচ্ছা, এই নাম্বার কোশ্চেন হলো, যদি প্রতি চা চামচে 30 গ্রাম চিনি ধরে তবে 200 ml এর একটি গ্লাসে সর্বোচ্চ কত চা চামচ চিনি মেশালে মোট স্বাস্থ্যের জন্য নিরাপদ হবে? বুঝছেন? 250 ml বলছিলাম। ওকে 250 ml, ওকে ডান, শেষ, আর কিছু লাগবে না। আচ্ছা, তো চলেন ভাই আমরা এখন তাহলে আলোচনা করি, সবাইকে মনোযোগ দিয়ে খেয়াল কর। কোশ্চেনটা ছিল এরকম, ঠিক আছে? আচ্ছা, তো আসেন আমরা এখন সামনের দিকে দেখি। তো আমাদের কোশ্চেনটা ছিল এরকম ভাইয়া, যে ম্যাক্সিমাম মোলারিটি হতে পারবে 2 মোলার, এর বেশি হলে সেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাহলে ম্যাক্সিমাম কত চামচ আমরা মিশাতে পারবো? ম্যাক্সিমাম 2 মোলার বানাতে পারবো, এর বেশি হলে সেটা খেয়ে ডায়াবেটিস হয়ে যাবে দুজনেরই, ঠিক আছে? তো আমরা তো চাই না যে সবার ডায়াবেটিস হয়ে যাক, আর শরীরে তোমার ডায়াবেটিস অলরেডি হয়ে গেছে। তো চলেন আমরা তাহলে এখন দেখি যে জিনিসটা কিরকম হবে। তো বিষয়টা হচ্ছে কিরকম জানি, আচ্ছা 2 মোলার। তো চলেন আমরা এখন দেখি, এই যে 2 মোলার বাবুটা রয়েছে, তো এই 2 মোলার আমাকে শরবত বানাতে হবে চিনি দিয়ে। তো চিনির মেইন উপাদানটা হচ্ছে, আপনি কি হিসেবে কাউন্ট করবেন ভাই? আমি বলেছি চিনির শরবত, ঠিক আছে? আমি কিন্তু ভাই গ্লুকোজের শরবত বলি নাই, আমি বলেছি ভাই চিনির শরবত। তো
তো চিনির সংকেত হচ্ছে C12H22O11, এটা হচ্ছে চিনির সংকেত বা সুগারের ফর্মুলা, কেমিক্যাল ফর্মুলা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের চিনি বা সুগারের কেমিক্যাল ফর্মুলা C12H22O11। তাহলে আমাদের এখানে ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন বানাতে হবে 2 মোলার। ঠিক আছে বাবুরা খেয়াল কর, ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন হচ্ছে 2 মোলার। আর আয়তন কত? আয়তন হচ্ছে ভাইয়া আমাদের 250 ml। আয়তন হচ্ছে কত আমাদের ভাইয়া? 250 ml বা 250 ml। ওকে বাবু, আর আমাকে এখানে যে চিনি আছে, চিনির আণবিক ভর বা মলিকুলার মাস কত? চিনির আণবিক ভর বা মলিকুলার মাস যদি আমরা বের করি ভাইয়া, কত আসে একটু বের করতো। 12 × 12 প্লাস 22 × 1 প্লাস 11 × 16, এটা কত চলে আসে ভাই একটু দেখতো। মোস্ট প্রবাবলি এটা 3 সামথিং আসার কথা। কত আসে? 180 × 2 360 মতো আসবে হয়তো মোস্ট প্রবাবলি, নাকি আরো বেশি আসছে? খেয়াল করে দেখতো, আরো কি বেশি আসার কথা? না, কত আসছে রে ভাই এটা? মডুলার মলিকুলার মাসটা হিসাব করে দেখতো। এটা তো 144 যোগ হচ্ছে 22, ঠিক আছে 160 176, ঠিক আছে এটা হচ্ছে 176। তাহলে টোটালটা যোগ করলে কত হয়ে যায়? টোটালটা যোগ করলে হয়ে যায় এখানে 2, হাতে থাকে 1, আর 2 গুণে 10 আর 4, হাতে থাকলো 1, আচ্ছা সরি 342 হয়। ওকে, তাহলে এটা আমাদের হয়ে যাচ্ছে মলিকুলার মাস বা আণবিক ভর হচ্ছে 342। ওকে, তো চলো আমরা এখন তাহলে সামনের দিকে এগিয়ে যাই। তো ভাইয়া আমাদের কয় চা চামচ চিনি লাগবে সেটা বুঝতে গেলে তাকে কতটুকু চিনি লাগবে সেটা বের করতে হবে, তাই না? কয় চা চামচ তো পরের হিসাব, আগে কত গ্রাম চিনি লাগবে সেটা তো আমাদের বের করতে হবে। তার মানে আমরা সকলেই জানি S is equal to 1000 W divided by MV, 1000 W divided by MV। তো বাবুরা এখান থেকে আমরা কিসের ভ্যালু বের করব? এখান থেকে আমরা W এর ভ্যালু বের করব। তাহলে W is equal to SMV divided by 1000। ঠিক আছে, তো গুড্ডু বাবুরা আমরা এখান থেকে মানটা বসিয়ে দিই। তাহলে এটা 2 ইনটু হচ্ছে আমাদের 342 ইনটু হচ্ছে 250 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 1000। তাহলে আমরা যদি এখানে কাটাকাটি করি ভাইয়া, এই জিনিসটা কাটাকাটি করলে এখানে হয়ে যাবে 2, এটা দিয়ে যদি আমরা এটাকে ভাগ দিয়ে দিই তাহলে এটা আমাদের হয়ে যাবে 171। তার মানে আমাদের টোটাল 171 গ্রাম চিনি লাগবে। ঠিক আছে, তো ভাইরা একটা জিনিস খেয়াল কর, প্রত্যেক চা চামচে 30 গ্রাম করে চিনি ধরে। তাহলে আমার টোটাল কত চা চামচ চিনি লাগবে? 30 গ্রাম মানে হচ্ছে আমাদের 1 চা চামচ বা 1 টিস্পুন। ঠিক আছে, এটা মানে হচ্ছে আমাদের 1 টিস্পুন। তাহলে আমাদের ভাই 171 গ্রাম মানে কত টিস্পুন হবে? 171 ডিভাইডেড বাই হচ্ছে 30, যা আসবে ভাইয়া সেটাই হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, 5 পয়েন্ট সামথিং কিছু একটা আসবে। তাহলে কত চা চামচ লাগছে একটু বের করতে ভাইয়া, কত চা চামচ চিনি দেওয়া লাগবে? 5 পয়েন্ট কত আসে বের করে দেখ, 5.7 না এরকম কিছু একটা আসবে। ওকে, সো আনিকাটা আমি আশা করি হয়েছে। ওকে, সো 5 পয়েন্ট কিছু একটা আসবে, এত চা চামচ আমাদের চিনি লাগবে। ঠিক আছে, 5.7 অর সামথিং কিছু একটা চা চামচ চিনি লাগবে। গেল এক নম্বরের আনসার শেষ। তো বাচ্চারা এখন একটু মনোযোগ দিয়ে খেয়াল কর, আমরা এখান থেকে পেয়ে গেছি টোটাল কত গ্রাম চিনি লাগছে? 171 গ্রাম। তো বাবুরা আমরা তো আরো একটা জিনিস পেয়ে গিয়েছি, চিনির আণবিক ভর। ভাই এই পর্যন্ত কি সবাই বুঝছিস যে 5 পয়েন্ট এত চিনি লাগবে? এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? কারো কোনো কোশ্চেন আছে? দেখি সবাই তো বুঝতে পারছে এই পর্যন্ত না, যে আমাদের হচ্ছে কত চা চামচ চিনি লাগলো বা কত টিস্পুন লাগলো। ওকে, আচ্ছা তো বাবুরা এতটুকু যদি আমরা বুঝে থাকি তাহলে আমরা এখন সামনের দিকে এগিয়ে যাই এবং আমরা সামনের দিকে দেখি আর কি হতে পারে। বাচ্চারা একটু মনোযোগ দিয়ে খেয়াল কর, আমরা পেয়ে গিয়েছি চিনির আণবিক ভর হচ্ছে 342। তার মানে 342 গ্রাম, এটা বি নাম্বারের আনসার। ওকে, তো ভাইয়া আমরা বলতে পারি 342 গ্রাম। ভাই আমি কি বোর্ডের মধ্যে আছি না বাইরে চলে গেছি? আসি, হ্যাঁ। তো ভাইয়া আমরা বলতে পারি 340 গ্রামের মধ্যে চিনির অণু আছে, চিনির মলিকিউল আছে 6.023 × 10⁻23, এতটা অণু আছে। তাহলে 1 গ্রামের মধ্যে কত আছে আর 171 এর মধ্যে কতটা অণু আছে? চিন্তা করে দেখ কতটা অণু হবে? 6.023 × 10⁻23 into 171 divided by 342, এতটা অণু আছে বা এতটা মলিকিউল আছে। ঠিক আছে, এতটা মলিকিউল বা এতটা অণু আছে। কত আসে ভাইয়া বের করতো? ধরে নে x আসলো,
কিছু একটা, আমি জানি না কত আসে, আমি ধরে নিলাম আনসার এখানে আসবে তোর এক্স, এতটা অণু আছে বা এতটা মলিকিউল আছে। এটা কিন্তু আনসার না, আমি তোদেরকে জানতে চেয়েছি ভাইয়া কতটা পরমাণু আছে। তো বাচ্চারা একটা জিনিস চিন্তা করে দেখ, চিনি হচ্ছে C12H22O11, তার মানে একটা চিনির মধ্যে টোটাল কয়টা পরমাণু আছে চিন্তা করতো। একটা চিনির অণু বা মলিকিউলের মধ্যে 12টা কার্বন অ্যাটম বা পরমাণু, 22টা হাইড্রোজেন অ্যাটম বা পরমাণু, 11টা অক্সিজেন পরমাণু বা অ্যাটম আছে, তাই না? তাহলে মানে একটা অণুর মধ্যে টোটাল কয়টা পরমাণু আছে? টোটাল পরমাণু আছে ভাইয়া 35টা। চিন্তা করে দেখেছেন যে আমাদের একটা যে চিনি, একটা চিনির মধ্যে আমার অ্যাটম বা আমাদের হচ্ছে পরমাণু আছে কতটা? অ্যাটম বা পরমাণু আছে 35টা। একটার মধ্যে যদি 35টা থাকে, এক্সট্রা অণুর মধ্যে কতটা থাকবে? 35 ইনটু এক্স, এই যে এখানে যে মান আসবে সেটাকে 35 দিয়ে মাল্টিপ্লাই করলে যা পাবো সেটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার। ঠিক আছে, তো এই হচ্ছে ভাইয়া আমাদের ফাইনাল আনসার, যে আমরা আসলে কিভাবে বের করব যে কোনটা আসলে কি রকম বা কোনটা আসলে কি। তো আমরা কি ভাইয়া এটা তাহলে বুঝতে পারছি? কারো কোনো কনফিউশন আছে? তাড়াতাড়ি বল ভাই দেখি। আচ্ছা, তাহলে সবাই বুঝতে পারছিস। তাহলে এই হচ্ছে আমাদের আলোচনার বিষয়বস্তু। ও হ্যাঁ সরি, 35 না 45 হবে, আমি এখানে 10 মিস করছিলাম, 10 20 40, ঠিক আছে, 30 40 45 হবে, ঠিক আছে, 35 না ভাইয়া 45, সরি সরি, ঠিক আছে 45 টা হবে। থ্যাংক ইউ ভাইয়া। তো এই হচ্ছে আমাদের আলোচনার বিষয়বস্তু। তাহলে আমরা আশা করি এতটুকু পর্যন্ত আমরা বুঝতে পেরেছি, আমাদের কোনো সমস্যা নেই। তো মোলারিটি রিলেটেড যত ম্যাথ আমাদের আসতে পারে, যত যা কিছু আমাদের হতে পারে ভাইয়া, প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা শিখে ফেলেছি, ঠিক আছে। আমাদের মোলারিটি রিলেটেড যা যা আছে, যা যা হতে পারে, যা কিছু ফিউচারে আসতে পারে, প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা কম বেশি শিখে ফেলেছি, ঠিক আছে। তো মোলারিটি নিয়ে আমাদের আর পেঁচানোর মতো কিছু নাই, আমাদের একটা টপিক অলমোস্ট শেষ। আমাদের এই চ্যাপ্টারে একটা হিউজ বড় টপিক হচ্ছে মোলারিটি এন্ড সো অন টপিক, এই ইম্পর্টেন্ট টপিকটা শেষ। নেক্সট ক্লাসে আমরা শুরু করব মৌলের শতকরা সংযুক্তি, স্থূল সংকেত, আণবিক সংকেত। এটা একটা গুচ্ছ টপিক, তো ওটা আমরা একসাথেই শুরু করব, ঠিক আছে। আজকে আমি তোদেরকে একটু আগেই ছেড়ে দিব, ঠিক আছে। নরমালি আজকে আমি তোদেরকে একটু আগে ছেড়ে দিব, আমি নেক্সট ক্লাসে বাকি অংশটুকু নিয়ে ডিটেইলস আলোচনা করব, ঠিক আছে। তো লাস্টে কি করতে ভাইয়া, লাস্টে করতে বলেছি এই জিনিসটা একটু মনোযোগ দিয়ে খেয়াল কর। আমার এখানে অণু কয়টা বের করেছি বা মলিকিউল কয়টা বের করেছি, ঠিক আছে। আর আমরা দেখেছি যে একটা অণুর মধ্যে 45টা পরমাণু থাকে, তাই লাস্টে আমি 45 দিয়ে এটাকে গুণ করে দিব বা 45 দিয়ে আমি ভাইয়া মাল্টিপ্লাই করে দিব, ঠিক আছে, এটাই বলেছি। ওকে, তো আজকের ক্লাস ভাই এই পর্যন্তই। আজকের ক্লাসে আমি আর নতুন কোনো কিছু পড়াবো না, আমরা নেক্সট ক্লাসে বাকি অংশটুকু নিয়ে আলোচনা করব। আর প্রত্যেক বুধবারে কিন্তু আপনাদের যে এক্সট্রা ক্লাস থাকে, এই এক্সট্রা ক্লাসটা অ্যাটেন্ড করেন, চেষ্টা করেন। বুধবার একটার সময় কিন্তু আপনাদের ভাই ওই যে এক্সট্রা ক্লাসটা থাকে, ঠিক আছে। সো এক্সট্রা ক্লাসটা আপনারা কাইন্ডলি একটু অ্যাটেন্ড করেন, ওকে। যাদের ওই যে সিলেবাসের সামনের চ্যাপ্টার আছে 7 অথবা 8 এই জিনিসগুলো আছে, তারা একটু ভাই অ্যাটেন্ড করেন, ওকে। আচ্ছা, তো আসসালামু আলাইকুম ভাই, সকলেই ভালো থাকেন, দ্যাটস অল।